2018 সালে 3রা মার্চ ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দুপুর থেকেই রাজ্যের বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব এবং কর্মীদের উপর বর্বরোচিত আক্রমণ শুরু হয় এবং এই আক্রমণের ফলে মানুষের জীবন, তার সম্পত্তি এবং সামগ্রিকভাবে জনজীবনের মধ্যে একটা অরাজক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। এটা সত্য, 9ই মার্চ যখন বিজেপি সরকার প্রথম শপথ গ্রহণ করে, আমরা মনে করেছিলাম যে নতুন সরকার এসছে, এই সরকার কিছু খারাপ কাজ করলে পরও, সরকারের সমর্থকরা কিছু খারাপ কাজ করলে পরও, শপথ গ্রহণের পর ত্রিপুরা রাজ্যের মানুষের এবং জনজীবনের সমস্যা সমাধানের জন্য এই সরকার কাজ করবে, এই আশা নিয়ে আমরা এই সরকারের প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। আমাদের আশা ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সরকার নির্বাচিত হয়েছে, সেই সরকার মানুষের জন্য কাজ করবে। কিন্তু গত 3.5 বছর ধরে আমরা লক্ষ্য করেছি, আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে 299টা প্রতিশ্রুতি দিয়ে তারা সরকারে এসেছিল বিজেপি দল, আমাদের আশা ছিল এই প্রতিশ্রুতিগুলো তারা পূরণ করবে। কিন্তু গত 3.5 বছর ধরে আমরা লক্ষ্য করলাম এই 299টা প্রতিশ্রুতির মধ্যে একটা প্রতিশ্রুতিও তারা পূরণ করেনি, রক্ষা করেনি। বরং যেই কথাগুলো তারা বলেনি সেই কাজ তারা করতে শুরু করে। একের পর এক মানুষের জীবনের সমস্যা সমাধান তো দূরের কথা, মানুষের খাবারের যে ব্যবস্থা ছিল, বিগত বামফ্রন্ট সরকার মানুষের খাবারের যে ব্যবস্থা করেছিল, সেই খাবার মানুষের কাছ থেকে কেড়ে নেয়। মানুষ রেগাতে কাজ পেতেন, টুয়েপে কাজ পেতেন বামফ্রন্ট সরকারের সময়। আমরা পরবর্তী সময়ে বসে আমরা আলাপ আলোচনা করব। ইতিমধ্যে দেখেছেন গত আগামী 27শে সেপ্টেম্বর সারা দেশব্যাপী ধর্মঘট সংযুক্ত কিষাণ মোর্চা আহ্বান করেছেন। আমরা CI2 এবং অন্যান্য বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলও তারা সমর্থন করেছে। এই 27শে সেপ্টেম্বর দেশব্যাপী বিজেপি সরকারের যে জনবিরোধী তাদের যে ভূমিকা, এই ভূমিকার প্রতিবাদে কর্মসূচির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আর এই যে গতকালকের ঘটনা ঘটলো, আজকে আপনাদের মাধ্যমে আমরা এই জনগণের কাছে সোচ্চার হবার আবেদন জানাচ্ছি। আর আগামী দিনে সুনির্দিষ্ট কর্মসূচি কি থাকবে না থাকবে পরবর্তী সময় আমরা বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত করব। হ্যাঁ, নিশ্চয়ই FIR হয়েছে, এই সম্পর্কিত বিষয়ে FIR। পুলিশ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এই যে আপনারা CI2 অফিস যখন আগুনে লেগেছে তখন তো অনেক রাত, সেই রাতে আমাদের পক্ষে আসা সম্ভব হয়নি CI2 অফিস, আমরা অনেক দূরে আছি CI2 অফিস থেকে। আমরা দেখেছি, এটা আমরা অভিনন্দন জানাই স্থানীয় অধিবাসী যারা, যে স্থানীয় অধিবাসীরা এই ঘটনার প্রতিবাদ করেছে। ধরুন একটা অফিস আছে, CI2 অফিস ধ্বংস যদি হয়ে যায়, শুধু তো CI2 অফিস ধ্বংস হবে না, এই অফিসের পাশে যেমন আমরা দেখলাম একজন RSS এর নেতা, বিজেপির নেতা, তিনি বলছেন যে এই কাজ আমি সমর্থন করি না, এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। এই আগুন তো ছড়িয়ে পড়তে পারত, সমস্ত পাড়ায় ছড়িয়ে পড়তে পারত, বিশাল অগ্নিকাণ্ড কালকে ঘটতে পারত চারিদিকে। এই জায়গাতে আমরা যেটা মনে করি যে মানুষ অভিনন্দনযোগ্য কাজ সেখানে করেছে, কিন্তু পুলিশ উপরের নির্দেশে, পুলিশের রাজনৈতিক নির্দেশ পাচ্ছে পুলিশের উপরতলা, এবং উপরতলার নির্দেশে নিচের স্তরের পুলিশ তারা কোনো রকম ভূমিকা পালন করতে পারছে না, তারা দাঁড়িয়েই থাকছে। কিছু কিছু পুলিশ ভূমিকা নিতে চেষ্টা করলে পরও উপরতলা থেকে যদি তারা নির্দেশ না পায়, সাহায্য না পায়, স্বাভাবিক কারণে সেই পুলিশের পক্ষ এই গুন্ডামি বা হামলা হুজ্জুতি দুর্বৃত্তপনা বন্ধ করাটা সম্ভব হয় না।
তার জন্য সমস্ত কিছুই রাজনৈতিক স্তরে, উপরের বিজেপির রাজনৈতিক স্তর থেকে পুলিশের উপরের তলাটাকে তারা সেখানে নিথর করে রেখে দিয়েছে, অথর্ব করে রেখে দিয়েছে। তার জন্যে আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে পুলিশের যে ভূমিকা বিগত দিনে আমরা দেখেছি রাজ্যের বামফ্রন্ট সরকারের সময়ে রক্ষা হয়েছে, দল মত নির্বিশেষে নিরপেক্ষভাবে পুলিশ যেটা করেছে, এখন যেন মনে হচ্ছে কি মানুষ বলতে শুরু করেছে এটা পুলিশ সরকারি লোক তারা না বিজেপি দলের লোক, এই ধরনের কথাবার্তা আজকে উঠে এসছে। কর্মচারীর সংখ্যা কমে গেছে, তার অর্থ হচ্ছে নতুন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা এই রাজ্যের সরকার করতে পারেনি, বিজেপি সরকার। এই যখন অবস্থা, সারা রাজ্যের সমস্ত অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখন মানুষ স্বাভাবিক কারণেই রাস্তায় নেমে আসছে, তারা প্রতিবাদমুখী হচ্ছেন মানুষ। এই প্রতিবাদমুখী মানুষ যখন রাস্তায় নামছেন, তখন মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে যারা এই প্রতিবাদমুখী মানুষকে সংগঠিত করছেন, সেই সমস্ত সংগঠনকে অকার্যকর করে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন, শ্রমিকদের সংগঠন, কৃষকদের সংগঠন, যুবদের সংগঠন, ছাত্রদের সংগঠন, নারীদের সংগঠন, তফসিলি অংশের মানুষদের সংগঠন, শিল্প সংস্কৃতি নিয়ে যারা কাজ করেন তাদের সংগঠন, এই সমস্ত সংগঠনগুলো যখন ত্রিপুরা রাজ্যের মানুষের জনজীবনের সমস্যা নিয়ে তারা রাস্তায় নামছেন, প্রতিবাদমুখী হচ্ছেন, তখন এই মানুষদের কর্মতৎপরতা রোধ করে দেওয়ার জন্যে এই মানুষরা যে সেন্টারটাকে কেন্দ্র করে তারা কাজ করেন, তাদের যে অফিসগুলো আছে, সেই অফিসগুলোকে ধ্বংস করে দেওয়া প্রক্রিয়া 2018 সালের মার্চ মাস থেকে শুরু হয়েছিল। মাঝে কিছুটা এই প্রক্রিয়াতে সেখানে থিতু হয়ে এসেছিল খানিকটা, কিন্তু আবার আমরা দেখলাম যখন বেশি বেশি করে মানুষ প্রতিবাদমুখী হচ্ছেন, তখন এই প্রতিবাদমুখী মানুষের যে কেন্দ্রগুলো, রাজনৈতিক কেন্দ্র, সাংগঠনিক যে কেন্দ্রগুলো, অফিসগুলো আছে, সেই অফিসগুলো ধ্বংস করে দেবার একটা পরিকল্পনা বিজেপি দল একেবারে উপরের তলা থেকে, উপরের স্তর থেকে তারা গ্রহণ করেছে। এবং আপনারা দেখেছেন গতকালকে আমাদের ত্রিপুরা রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সিপিআইএম এর যতগুলো অফিস ছিল, সিপিআইএম এর রাজ্য হেডকোয়ার্টার, রাজ্য কমিটির অফিস থেকে শুরু করে, জেলা কমিটির অফিস থেকে শুরু করে, এই উত্তর থেকে দক্ষিণের সমস্ত জেলা অফিস, মহকুমা অফিস, অঞ্চল স্তরের অফিস, এই সমস্ত অফিস যেমন একদিকে তারা ধ্বংস করেছে, অন্যদিকে বিভিন্ন সংগঠনের যে অফিস, সেই সংগঠনের অফিসও তারা ধ্বংস করেছে। আমরা আজকে যে অফিসে বসে সভা করছি, আপনাদের সাথে কথা বলছি, এই অফিস গত বেশ কিছুদিন ধরে শ্রমজীবী অংশের মানুষকে সংগঠিত করে রাস্তায় নামছিল, তার জন্য করত। এর ফলে ত্রিপুরা রাজ্যে 35 বছর যে বামফ্রন্ট সরকার ছিল, এই বামফ্রন্ট সরকারের সময়ে খিদের জ্বালায় কোনো মানুষ মারা গেছেন, ভিক্ষে করতে বাধ্য হয়েছেন, এরকম ঘটনা আমরা দেখিনি। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে বিজেপি সরকার কি করলো? তারা রেগার কাজ, টুয়েপের কাজ বন্ধ করলো, দপ্তরের কাজগুলো বন্ধ করে দিল, অল্প নাম আসতে অল্প কিছুদিন কাজ তারা সেখানে দিত, দেয়। এখন সেই কাজ অল্প কিছু বিজেপির লোকজন সেখানে ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়, সাধারণ গরিব মানুষ কাজ পান না। এই কাজ না পাওয়ার ফলে আজকে মানুষের হাতে পয়সা নেই, পয়সা না থাকার ফলে ভারত ত্রিপুরা রাজ্যের গোটা অর্থনীতিটা বিপর্যস্ত হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে শ্রমিকরা তারা কাজ পাচ্ছেন না, শ্রমিকের মজুরি বাড়েনি, শ্রমিকের জন্য যে শ্রম দপ্তর আছে এখানে, এই শ্রম দপ্তর শ্রমিকদের স্বার্থে কাজ করে না। আপনারা জানেন যে চা শ্রমিকদের জন্য ত্রিপুরার বামফ্রন্ট সরকার 2017 সালের শেষ দিকে 105 টাকা থেকে মজুরি বাড়িয়ে 176 টাকা করেছিল। এই 176 টাকা মজুরি চা শ্রমিকদের জন্য সরকার কার্যকর করেনি, নতুন সরকার এসে তা কার্যকর করেনি। আমরা লক্ষ্য করেছি এই সময়ে বিভিন্ন আমাদের প্রকল্প কর্মী যারা আছেন, আইসিডিএস ওয়ার্কার,
আশা ওয়ার্কার, মিড ডে মিল ওয়ার্কার, বিভিন্ন পাম্প যারা চালান, পাম্প অপারেটর, তাদেরকে প্রচুর সংখ্যায় সেখানে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, কাজ থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে। তারা কাজ ফিরে পাননি অধিকাংশই। এই যখন অবস্থা, শ্রমজীবীরা প্রতিটি বাজারে এসে বসে থাকেন। আগে সকালবেলা বাজারে আসলে পর 9টা-10টার মধ্যে বাজারে শ্রমজীবীরা সবাই কাজ পেয়ে যেতেন, খালি হয়ে যেত বাজার। আর এখন বেলা 11টা-12টা পর্যন্ত বসে থাকলেও শ্রমজীবীদের সেখানে কাজ নেই, তারা সারাদিন বসে থাকলেও কাজ পাচ্ছেন না। এটা যেমন শ্রমজীবীদের অবস্থা, আমাদের রাজ্যের কৃষকদের একই অবস্থা। তারা ফসলের লাভজনক দর পাচ্ছেন না, কৃষিজাত সামগ্রী এনে বাজারে নিয়ে বসে থাকছেন, সেখানে এগুলো বিক্রি হচ্ছে না। এবং বেকাররা, যাদের জন্য বলা হয়েছিল, এই সরকার বলেছিল যে 50,000 কাজ প্রথম বছরেই বেকারদের জন্য দেবে। আমরা দেখলাম 50,000 কাজ দেওয়া তো দূরের কথা, আপনারা খবর নিয়ে দেখতে পারেন 2017 সালে ত্রিপুরা রাজ্যের যে সরকারি কর্মচারী ছিল, আমরা দেখলাম গতকালকে বিভিন্ন রাজনৈতিক দলের অফিস যেমন ধ্বংস করা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে চৌচির করে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, ঠিক একইভাবে গভীর রাতে যখন আমরা অফিসে থাকি না, তখন বিজেপি দুষ্কৃতিকারীরা এই CI2 অফিসের মধ্যে তারা আগুন জ্বালায়। এবং CI2 অফিসের পাশে একেবারে দেয়ালে গা ঘেঁষে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের অফিস আছে, ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের অফিস তারা জ্বালিয়ে দেয় এবং CI2 অফিসেরও প্রচুর সেখানে ক্ষতি হয়। তাহলে আমরা আপনাদের সামনে এই যে গণতন্ত্রের বন্যোৎসব করছে বিজেপি, এই গণতন্ত্রের বন্যোৎসবে আমরা আপনাদের কাছে সেই আবেদনই জানাবো যে আপনারা যারা সংবাদপত্র, বিভিন্ন প্রচার মাধ্যমের সাথে যুক্ত আছেন, আপনারা দেখছেন তাদের এই সমস্ত কার্যকলাপ, এবং ইতোমধ্যে দেখেছেন গতকালকে প্রচার মাধ্যম আক্রান্ত হয়েছে, সংবাদপত্রের তিনটি সংবাদপত্রের অফিস আক্রান্ত হয়েছে গতকাল, একটা নিউজ চ্যানেলের অফিস গতকাল আক্রান্ত হয়েছে, ভেঙে সেখানে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যে এমন কোনো মানুষ নেই যারা আক্রান্ত হচ্ছেন না। আজকে সংবাদ মাধ্যম পর্যন্ত গত বেশ কিছুদিন ধরে তারা আক্রান্ত হচ্ছেন, এবং সংবাদ মাধ্যমকে এই যে আক্রমণের মুখে পড়তে হচ্ছে, এর পেছনে আছে ত্রিপুরা রাজ্যের বিজেপির সর্বোচ্চ স্তরের নেতৃত্ব। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের মাধ্যমে এই যে বিজেপি গণতন্ত্রের উপর এই যে আক্রমণ নামিয়ে এনেছে, মানুষের মতামত প্রকাশ করার অধিকারের উপর যে আক্রমণ নামিয়ে এনেছে, মানুষের কাজ, খাবার এক সমস্যার সমাধান করতে না পেরে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্য যে চক্রান্ত তারা শুরু করেছে, এই সম্পর্কে ত্রিপুরা রাজ্যের শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রিয় মানুষ যাতে সজাগ, সচেতন হন, এবং তাদের এই অপকীর্তির বিরুদ্ধে মানুষ যাতে সোচ্চার হন, তার জন্য আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি। আগুন জ্বালানো হয়েছে, সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের পুরো বিল্ডিংটা শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি এবং জনগণকে এর বিরুদ্ধে সোচ্চার করা জানাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, প্রথম তো এ সম্পর্কে ভূমিকা গ্রহণ করার দরকার পুলিশের। আমরা প্রতিটি ঘটনা নামধাম দিয়ে, যেখানে আমরা দেখছি, লোক দেখছি, দিনের বেলায় গতকাল যা ঘটনা ঘটেছে আমরা দেখেছি, বিভিন্ন সিসিটিভি ফুটেজে তাদের চেহারা ফুটে এসছে, আমরা নামধাম দিয়ে সেখানে FIR করেছি। যেখানে আমরা চোখে দেখিনি সেখানে হয়তো নামধাম দিয়ে FIR করা হয়নি। তাহলে প্রথম আমরা চাই পুলিশ ভূমিকা গ্রহণ করুক, এটাই হচ্ছে নিয়ম। পুলিশ যদি ভূমিকা গ্রহণ না করে, নিশ্চয়ই আমরা পরবর্তী সময়ে আর বিভিন্ন ক্ষেত্রে কোথায় কি করা যায়, প্রয়োজনে আদালতে মামলা হবে, উপরের কোর্টে মামলা হবে, প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য নিশ্চয়ই আমরা চিন্তা করব। এখন আমরা, মানুষের ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্যের বাঁধটা যখন ভেঙে যাবে তখন মানুষই সিদ্ধান্ত গ্রহণ করবে, আর মানুষের সেই সিদ্ধান্তের সাথে আমরাও তো থাকবো, মানুষের সিদ্ধান্তের সাথে আমরা থাকবো।
না, আইনের শাসন তো নেই এখানে। আইনের শাসন বলতে তো কিছুই নেই। আইনের শাসন পুরোপুরি ভেঙে পড়েছে, পুরোপুরি। এখানে একটা বর্বরের রাজত্ব চলছে, বর্বরের রাজত্ব চলছে। সময় শুনেছি এই যে ধরুন বিভিন্ন রাজনৈতিক দলের অফিস আক্রান্ত হলো, সংবাদ মাধ্যমের অফিস আক্রান্ত হলো। সংবাদ মাধ্যমের অফিস যখন আক্রান্ত হলো, সব কাজ যারা আক্রমণ করেছে সবগুলো সেরে দুর্বৃত্তরা চলে যাওয়ার পর পেছন পেছন কেউ কেউ দেখেছে, কথা বলেছে যে এসপি সাহেব নাকি ভিএম হাসপাতালের এই যে নতুন যে বিল্ডিংটা উঠেছে সেই গেটের সামনে দাঁড়িয়েছিলেন যখন দুর্বৃত্তপনা সেখানে করছে। আমরা শুনেছি, whether it's fact or not আমরা জানি না, কিন্তু আমরা শুনেছি বিভিন্ন মানুষের কথা বলছে যে এসপি সাহেব নাকি ভিএম হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়েছিলেন যখন এখানে সংবাদ মাধ্যমের অফিস আক্রান্ত হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের অফিসগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই কাজগুলো সেরে যখন চলে গেছে তারা, তারপর পেছন পেছন হুইসেল বাজিয়ে, কি বাজান তিনি জানি না, বাজিয়ে তখন তিনি আসছেন। অর্থাৎ পরিকল্পিতভাবে একের উপর তলার সাথে সম্পূর্ণ রাজনৈতিক নেতৃত্ব পুলিশের উপর তলার সাথে আলাপ আলোচনা করে পরিকল্পনা করে এই সমস্ত ঘটনাগুলো করছে। কথা শুনে তার উপর মন্তব্য করাটা বড় বিপজ্জনক। বিজেপি অসত্যের উপর ভিত্তি করে রাজনীতি করে। তাদের সর্বোচ্চ নেতা, দেশের যিনি প্রধানমন্ত্রী, তাদের দলের সভাপতি অসত্যের উপর ভিত্তি করে তারা রাজনীতি করে। তার নিচে যে চনুপুটিরা আছে তারা তো সত্যের ধারে কিনারে থাকা সম্ভব না তাদের পক্ষে। নেতারা যেখানে অসত্যের উপর ভিত্তি করে রাজনীতি করেন, স্বাভাবিক কারণে এখানে অসত্যের কথার উপরেই তারা জাল আসছিলেন। উনি শুরুতেই বলছেন যে 18 সালে আমরা সরকার করেছি, কিন্তু আজ পর্যন্ত 18 সালের পর থেকে আজ পর্যন্ত আমরা ত্রিপুরা রাজ্যে আমরা কোনো সন্ত্রাস করিনি। মানে এত নির্লজ্জ লাগছিল ওনাকে কথাগুলো শুনে। যেদিন যেটা বলছিলেন যে শঙ্কর দত্ত, যে 3 মার্চ গণনা হয়েছে এবং সেদিনই বিকেলের মধ্যে পরিষ্কার হয়ে গেছে বিজেপি সরকার গঠন করবে, এবং সে কাউন্টি যেখানে হচ্ছে, মানে আমরা আগরতলা শহরে থাকি, উমাকান্ত স্কুলের হল থেকেই সেখানে সন্ত্রাস শুরু হয়ে গেছে, সর্বত্র গুন্ডামি শুরু হয়ে গেছে। এবং সেদিন রাত্রে ত্রিপুরা রাজ্যে আমাদের অসংখ্য ট্রেড ইউনিয়ন অফিস তারা আগুনে পুড়িয়েছে, আমাদের নেতৃত্বের বাড়িতে, কর্মীদের বাড়িতে তারা আক্রমণ করেছে, এবং সেটা এখনো অব্যাহত, যার পরিণাম আপনারা কালকে দেখেছেন। ধর্মনগরে আমাদের একজন যুবনেতা তাপস সূত্রদেরকে মানে নির্মমভাবে নৃশংসভাবে তাকে হত্যা করেছে। বলছেন ওনারা নাকি কোনো সন্ত্রাসী করেন, প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন। তাদের বিরুদ্ধে আপনি কিছু বলবেন, সঙ্গে সঙ্গে সেখানে আক্রমণ নেমে আসবে। কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, কোনো ব্যক্তিগত মতামত নেই, কেউ কথা বলতে পারে না ওদের বিরুদ্ধে। কথা বললেই ওরা ভীষণভাবে তেড়ে ফিরে আসে। দেখুন, এখানে আমরা জন্মেছি আগরতলা শহরে, আমরা বড় হয়েছি এখানে। আমার মনে হয় না যে আমাদের স্বাধীনোত্তর, মনে হয় না কি এটাই সত্য, স্বাধীনোত্তর ভারতবর্ষে কিংবা স্বাধীনোত্তর ত্রিপুরাতে আজ পর্যন্ত কোনো জাতীয় রাজনৈতিক দল গিয়ে আরেকটা রাজনৈতিক দলের পার্টি অফিসে উঠে এইভাবে আক্রমণ করে, এই নজির ভূভারতে নেই। এই ঘটনা হচ্ছে, আর ওনারা বলছেন বিজেপি সন্ত্রাসে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে। এই তো হচ্ছে গণতন্ত্র। বিরোধীদের এখানে কথা বলার কোনো অধিকার নেই, কথা বলার কোনো সুযোগ নেই, তারা কিছু বলতে পারেন না। বিধায়করা, নির্বাচিত বিধায়করা তাদের এরিয়াতে যেতে পারেন না। ভারতবর্ষে কোথায় আছে এই ধরনের ঘটনা? আমরা তো শুনিনি। পশ্চিমবঙ্গের তৃণমূল যখন সরকারে আসে তখন ভীষণভাবে বামপন্থীদের উপর আক্রমণ নেমে এসেছিল, কিন্তু কোনোদিন তারা আলিমুদ্দিন স্ট্রিটে পার্টি অফিসে গিয়ে আক্রমণ করেন। কিন্তু ত্রিপুরার ভারতীয় জনতা পার্টি একেবারেই ব্যতিক্রমী পার্টি। এত অগণতান্ত্রিক, এত স্বৈরাচারী সরকার এবং দলগুলো আমার মনে হয় আমাদের দেশে নেই। এবং সবচেয়ে বেশি আক্রমণ তো করেছে আমাদের উপর, ট্রেড ইউনিয়নের উপর সবচেয়ে বেশি আক্রমণ। এখন ওরা সবার উপরে আক্রমণ করছে, সংবাদপত্রের উপর আক্রমণ। আপনারা আমাদের অনেক বেশি জানেন। এবং সবচেয়ে বড় কথা, কালকে যে আক্রমণ করছিল সেখানে মহিলারা ছিলেন, বিজেপি দলের নেত্রীরা ছিলেন। আমাদের লজ্জা লাগছে, আমাদের লজ্জা লাগছে। এই ধরনের ঘটনা আমরা কোনদিন সম্মুখীন হইনি। আমার মনে হয় আমাদের দেশেও ধরনের ঘটনা ঘটেনি। কমরেড তপন সেন আমাদের এসেছিলেন, CI2 সর্বভারতীয় সম্পাদক। উনি আমাদের একটা
সিআইটির মিটিংয়ে কথা বলছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় যে বাস স্ট্যান্ডগুলো যে আছে সেখানে প্রত্যেক ইউনিয়নে ঘর আছে, সিআইটির ঘর আছে, আইএনটিইউসির ঘর আছে, ভারতীয় মজদুর সংঘের ঘর আছে, সবার প্রত্যেকটা রিজনাল পার্টির যে ট্রেড ইউনিয়ন আছে তাদের প্রত্যেকের অফিস ঘর আছে, কেউ কারোর ঘর আক্রমণ করে ভাঙে না। কিন্তু ত্রিপুরা দেখলাম ব্যতিক্রম, সেখানে শুধু ভারতীয় মজদুর সংঘের ঘর থাকবে আর অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের ইউনিয়নের ঘর সেখানে থাকবে না, ভেঙে একেবারে চুরমার করে দিয়েছে। মিলিন্ডা রাউন্টে উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, ওনার প্রত্যক্ষ মদতে মোটর স্ট্যান্ডে আমাদের এই সমস্ত ইউনিয়ন অফিসগুলি ভাঙা হয়েছে। তো আজকে বলছেন ওনারা ত্রিপুরা রাজ্যে নাকি কোনো সন্ত্রাস হয়নি 18 সাল থেকে। মানে এত নির্লজ্জের মতো কথা বলছিলেন উনি, মানে লজ্জা লাগছিল আমাদের যে ওরা আমাদের এই রাজ্যের মানুষ। সুতরাং যেটা শঙ্কর দত্ত বারবার বলছেন যে এখানে প্রতিটি ক্ষেত্রে আমরা আক্রান্ত, গণতন্ত্র নেই, মানবাধিকার লঙ্ঘিত। আমরা জানি না বামফ্রন্ট কি সিদ্ধান্ত নেবে, মানবাধিকার কমিশনে যাবে কিনা, যদি যায় নিশ্চয়ই সেটা আমরা সমর্থন করব। আমাদের আগামী দিনে বৃহত্তর আন্দোলন আছে, 27শে সেপ্টেম্বর আমরা কৃষকদের যে ধর্মঘটে যাচ্ছে আমরা সেটাকে সমর্থন করব, আমরা যাব, অংশগ্রহণ করব। আমরা জানি সেটাকে বানচাল করার জন্য ভারতীয় জনতা পার্টি সেখানে অনেক রকমের তারা স্বৈরাচারী, তারা সেখানে অস্ত্র তারা সেখানে প্রয়োগ করবে, যাতে কিছুতেই ধর্মঘট আমরা সফল করতে না পারি। আজকে মিছিলের মেজাজ আপনারা দেখেছেন, মিছিল শেষে আমাদের যুবকরা বিশেষ করে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিল যে শুধু মিছিল না, আরও অনেক বেশি আমাদের করতে হবে, আন্দোলন করতে হবে। আমরা ওদেরকে থামিয়েছি, আমাদের নেতৃত্ব ওদেরকে বুঝিয়েছে যে দাঁড়াও, আমরা অপেক্ষা করছি, আমরা দেখবো কি সরকার কি পদক্ষেপ নেয়। যেটা বলেছে শঙ্কর দত্ত যে আমরা পুলিশকে বিশ্বাস করি যে পুলিশ এখানে নিরপেক্ষ থাকবে। কালকে পুলিশের এই ভূমিকা না, আমার মনে হয় না ভারতবর্ষে কোনো পুলিশ এইরকম ন্যাক্কারজনক ভূমিকা থেকে সরল না। এই BB24 এইভাবে আক্রমণ করছে, ঠিক আছে, পার্টি অফিসের প্রতি তোমাদের আক্রোশ থাকতে পারে, সংবাদপত্রের উপর তোমাদের আক্রোশ থাকবে কেন? এই যদি হয় ত্রিপুরার চেহারা, আমরা কি এখানে মানুষের মতো অধিকার নিয়ে বাঁচবো? আমরা তো বাঁচতে পারবো না, কেউ বাঁচবেন না, শুধু বামপন্থীরা না, কেউ রক্ষা পাবেন না। আপনাদের উপর আক্রমণ শুরু হয়েছে। সুতরাং আমরা চাইছি যে আপনারা সবাই এগিয়ে আসুন, আপনাদের যে মিডিয়া আছে সেটাকে স্বচ্ছভাবে, সৎভাবে আপনারা ব্যবহার করুন, যেটা সত্য ঘটনা সেটা সত্যভাবেই আপনারা তুলে ধরুন। তাতেই কিন্তু আমাদের রাজ্যের মানুষরা তারা সাহস সঞ্চয় করে তারা কিন্তু প্রতিবাদে এগিয়ে আসে। আজকে ওয়েলকাম টু টাম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়। তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। বর্তমানে করোনা পরিস্থিতিতে অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি। আমাদের ঠিকানা নিয়ার শঙ্কর চৌমুহনী, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যা মন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093711।